যে ম্যাচটা মোটামুটি সহজেই বাংলাদেশের জেতা উচিত ছিল, সেই ম্যাচটাও বাংলাদেশ শেষ মুহূর্তে দর্শকদের টেনশনে ফেলে দিয়েছিল। শরীফুল ভাই, ভেরি মাচ থ্যাংক ইউ। নাসুম ভাই, ভেরি মাচ থ্যাংক ইউ। এই যে আপনারা একজন 10 করলেন 11 বলে, একজন 6 বলে 10 রান করলেন, 11 রান করলেন, আপনারা এই দুটো ইনিংস না খেললে না বাংলাদেশ ম্যাচ জিততো কিনা আমার সিরিয়াস ডাউট আছে। আপনারা আমার সঙ্গে একমত না হতে পারেন, কিন্তু এই যে শরীফুল নেমে যে আপনার 183 স্ট্রাইক রেটে 6 বলে 11 করে দেবেন, এটা বোধহয় আপনি চিন্তা করেননি। ওটা না হলে ম্যাচ ক্লোজ হয়ে যেতে পারতো। আরেকটা থ্যাংক ইউ নুরুল হাসান সোহানকে, পরপর 2 ম্যাচেই বেশ গুরুত্বপূর্ণ রোল প্লে করেছেন। বলা যেতে পারে ম্যাচ জেতানোর জন্য যে সময়ে উইকেটে থেকে ম্যাচ শেষ করার দরকার ছিল, নট আউট থাকা দরকার ছিল, খুব দারুণভাবে দুটো ম্যাচে সোহান কাজটা করতে পেরেছেন। ফিনিশার বলতে আমরা যা বুঝি তার কাছ থেকে এরকম রোলই প্রত্যাশিত। একটা পার্টিকুলার পার্টনারশিপ দ্যাট ইজ বিটুইন জাকের আলী অনিক এবং শামীম হোসেন পাটোয়ারি, তাদের 37 বলে বোধহয় 56 রানের পার্টনারশিপ। এটাই আসলে ম্যাচ জেতার ক্ষেত্রে মিডল ওভার্সে কিংবা দ্রুত 3 উইকেট পড়ে যাওয়ার পর সবচেয়ে বড় ভূমিকাটা রেখেছে। কেননা আপনি আফগানিস্তান আজকে একজন স্পিনার আবার এক্সট্রা নিয়ে খেলেছে। সো আফগানিস্তান জানতো স্পিন দিয়ে বাংলাদেশকে ঘায়েল করতে হবে, স্পিন দিয়েই বাংলাদেশকে বাজিমাত করতে হবে। তারা সেই চেষ্টা করেছিল, কিন্তু বাংলাদেশের মিডল অর্ডারের ওই জুটিটা, জাকের এবং শামীম পাটোয়ারির জুটিটা, দ্যাট ওয়াজ অ্যাবসলুটলি ফ্যান্টাস্টিক। এই জুটিটা অবশ্যই ভালো, এটার প্রশংসা করতেই হবে। শামীমকে আলাদা করে একটু ক্রেডিট দিতে হবে, কেননা শামীম উইকেটে এসেই উল্টো হিট ব্যাক করেছেন, উল্টো চার্জ করেছেন, অপোনেন্টকে উল্টো প্রেসারে ফেলেছেন। নর্মালি এই ধরনের ক্ষেত্রে শামীম যে সময় উইকেটে এসেছেন, এই ধরনের ক্ষেত্রে আমরা দেখি যে ব্যাটসম্যানরা একটু খোলসের ভেতরে ঢুকে যান, অনেক শর্টস খেলতে চান না, বাউন্ডারির রিস্ক নিতে চান না, ডট বল খেলেন, সিঙ্গেল ডাবলস নিয়ে স্ট্রাইক রোটেট করার চেষ্টা করেন। শামীমও সেটা করেছেন জাকেরের সঙ্গে, কিন্তু শামীম বাউন্ডারিগুলো বের করেছেন, যে কারণে যে 6 ওভার 1 বলে যে 56 রান হয়েছে, এটা আফগানিস্তানকে ম্যাচে খুব বেশি সেটেল করতে দেয়নি। বাট দেন এগেইন জাকেরের আউট হয়ে যাওয়া, রশিদ খানের বলে আগে যেটা বলেছিলাম যে রাগের ম্যাচে গুগলি বুঝতে পারেননি, এই ম্যাচে অনেকটা সেরকম একই ঘটনা। শামীমের আউট হয়ে যাওয়া, সাইফুদ্দিন এলেন 4 মারলেন, পরের বল আউট হয়ে গেলেন, 1 ওভারে ওমরজাই 2 উইকেট নিয়ে ঋষাদ এসে উইকেট দিয়ে আসলেন, তখন ম্যাচটা একটু হলেও ক্রিটিক্যাল হয়ে গিয়েছিল। বাট সোহান উইকেটে থেকে, এবং একই সঙ্গে যেটা শুরুতেই বলছিলাম যে শরীফুলের ওই রানগুলো সত্যিকার অর্থে খুবই খুবই অমূল্য রান। ম্যাচ জেতার ক্ষেত্রে বাংলাদেশ 1 ম্যাচ হাতে রেখেই সিরিজ নিশ্চিত করলো। কংগ্রাচুলেশনস বাংলাদেশ। আফগানিস্তানকে হোয়াইট ওয়াশ করাটা এখন সময়ের দাবি। বোলিং ইনিংসের দিকে যদি যাই, নাসুম ওয়াজ ব্রিলিয়ান্ট, এবং একই সঙ্গে 4 ওভারে এরকম 20-এর মতো বা 20-এর কম রান দিয়ে আপনার বা 20-22 রান দিয়ে দুটো উইকেট পাওয়া, এটা দুর্দান্ত একটা ব্যাপার। এবং এখানে একটা ব্যাপার খুব স্পেসিফিক্যালি বোধহয় মেনশন করা দরকার আছে, যে ঋষাদকে আফগান ব্যাটসম্যানরা টার্গেট করেছে যে তাকেই হিট করবে, তাকেই মারবে। ঋষাদ অনেক রান দিয়েছেন, কত 45-এর মতো বোধহয় রান দিয়েছেন, দুটো উইকেট তিনি নিয়েছেন। ঋষাদের যে ব্যাপারটা, রান তিনি দিচ্ছেন, উইকেটও নিচ্ছেন। এখন এই যে রান দেওয়াটা, যখন অপোনেন্ট 150 করতে পারছে না, সেখানে একজন বোলারই 4 ওভারে 45 দিয়ে দিচ্ছে, এটা বোধহয় একটু চিন্তা ভাবনার ব্যাপার রয়েছে। ঋষাদের সবচেয়ে ভালো যে ব্যাপারটা আমার কাছে লাগে, যে তিনি ছক্কা খেলেও তার যে স্ট্র্যাটেজি কিংবা অপোনেন্টকে যে ধরনের ট্র্যাপে তিনি ফেলতে চান, সেই চিন্তা থেকে তিনি দূরে সরে যান না। এটা একজন বোলারের অবশ্যই সাহসিকতার পরিচয়, এবং ক্যাপ্টেন তার উপরে যে ফেইথটা রাখছেন সেই ফেইথের পরিচয়। বাট দেন এগেইন রানটা আরেকটু কম হলে ভালো হতো। শরীফুল ওয়াজ আউটস্ট্যান্ডিং। বোলার শরীফুলের কথা বলছি, ব্যাটসম্যান শরীফুলের কথা বলছি না। কেননা এর আগে যে ম্যাচটা তিনি সুযোগ পেয়েছিলেন, শরীফুলকে আমি নিজেই বলেছিলাম তাকে দেখে মনে হয়েছে খুব এলোমেলো বল করছেন। এই ম্যাচটাতে শরীফুল তার রিদমটা পেয়েছেন, বোথ সাইডে সুইং করিয়েছেন, কখনো প্রয়োজনে লেন্থ বল করেছেন, এবং ভালো একটা জায়গাতে বল করার চেষ্টা করেছে। তার নামের পাশে একটা হয়তো উইকেট, কিন্তু শরীফুলের ওই বোলিং, বাংলাদেশ বোলিং ইউনিট হিসাবে যে ধরনের স্টার্ট পাওয়া দরকার ছিল, শরীফুলের বোলিং সেটা এনশিওর করেছে। একই সঙ্গে তাকে প্রপার সাপোর্ট দিয়েছেন মোহাম্মদ সাইফুদ্দিন। কেননা হুট করেই একটা ম্যাচ খেলতে এসে রিদম পাওয়াটা বা পারফর্ম করাটা আমাদের দেশের ক্রিকেটারদের জন্য, স্পেসিফিক্যালি স্পেসারদের জন্য কখনোই সহজ না। মুস্তাফিজ প্রথম 2 ওভারে একটু এক্সপেন্সিভ ছিলেন, এবং পরের শেষ যে 2 ওভার করেছেন অ্যাজ ইউজুয়াল দুর্দান্ত বল করেছেন, অপোনেন্টকে মানে একদম বেঁধে রাখতে যে ধরনের বল করা দরকার সেটা করেছেন। একটা পার্টিকুলার জায়গা বলে আলোচনাটা শেষ করবো, ইনফ্যাক্ট দুটো জায়গা। সেটা হচ্ছে এই ম্যাচে বাংলাদেশ 2টো ক্যাচ মিস করেছে। 2টো ক্যাচ মিস আসলে খুব বেশি প্রভাব ফেলেনি ম্যাচে, কিন্তু 2টো ক্যাচ আসলে ধরাই উচিত ছিল, একটা সাইফ আর একটা হচ্ছে পারভেজ ইমন। আরেকটা জায়গা,
লাস্ট ম্যাচগুলোতে কোন বোলারকে কিভাবে হ্যান্ডেল করতে হবে এই জায়গাগুলোতে বাংলাদেশ বোধহয় একটু গুবলেট পাকিয়ে ফেলছিল। যেমন আজকের ম্যাচেও এই ঘটনাটা ঘটেছে, তবে একটা জায়গায় বাংলাদেশ ভালো করেছে আর একটা জায়গায় বোকামির পরিচয় দিয়েছে। যেমন রশিদ খানের লাস্ট ওভার, আপনি তাকে কেন চার্জ করতে যাবেন? রশিদ খানের লাস্ট ওভারে তাকে তো চার্জ করতে যাওয়ার দরকার নাই। আপনার রানের প্রেশার তো এমন না যে প্রত্যেক ওভারে 15 করে রান লাগে। সো এই যে রশিদ খানকে লাস্ট ওভারে চার্জ করতে যাওয়া, এটা ভুল ক্রিকেট, এটা আনস্মার্ট ক্রিকেট। ঠিক একইভাবে স্মার্ট ক্রিকেটের উদাহরণ আছে। আফগানিস্তানের বেস্ট বোলারকে ওপেন কে করছে মুজিবুর রহমান, 4 ওভারে 18 রান দিয়েছেন। একদম বাংলাদেশের ব্যাটারদের জন্য রান করা খুব কঠিন করে ফেলেছিলেন মুজিবুর রহমান। তার লাস্ট ওভারটা দেখেন, উইকেটে যারা ছিলেন সোহান এবং তখন সোহানের সঙ্গে কে ছিল, শামীম বোধহয় ছিলেন, তারা কিন্তু কোনো রিস্ক নেননি। তারা দেখছিলেন মুজিব খুব ভালো বল করছেন, সো তাকে ওই রেসপেক্টটা দিয়ে তারা ওই ওভারে লাস্ট ওভার কত 4 বা 5 বোঝা নিয়েছেন, সবগুলোই সিঙ্গেল নিয়েছেন। সো এই যে আনস্মার্ট এবং স্মার্ট ক্রিকেটের উদাহরণ পাশাপাশি, আমি এর আগেও বলেছি আপনি কোন বোলারকে টার্গেট করবেন, কখন টার্গেট করবেন, কোন পাশ থেকে বল করলে টার্গেট করবেন, এই ক্যালকুলেশনগুলো থাকাটা শুধুমাত্র টি-20 ক্রিকেটা আধুনিক ক্রিকেটের জন্যই খুব খুব বেশি জরুরি।